এসএসসি কত সালে পাশ করেছো? প্রশ্নটা শুনে হাসি পেল আমার। সোজা বাংলায় লোকটা আমার বয়স জানতে চাচ্ছে। গত 1 ঘন্টা যাবৎ মানুষগুলো আমার বাসায় এসে বসে রয়েছে। মাত্র কিছুক্ষণ আগে আমি তাদের সামনে এসে বসেছি। আমি জানি এটা আমার বিয়ের প্রস্তাব না। এরা অনেক বড় লোক, এদের দেখেই তা বোঝা যায়। বাবা বেঁচে থাকতে এত ভালো ঘরে আমার বিয়ে হবে না, কিন্তু এরা কেন এসেছে এখনও তা বুঝতে পারছি না। আমাদের বাড়িতে প্রচুর রহস্যময় লোকের যাতায়াত ঘটে ঠিকই, কিন্তু কখনো আমাকে তাতে জড়ানো হয় না। কি বললাম মেয়ে? প্রশ্নটা শুনে আমার হুঁশ হলো। আমার বয়স 19। তোমাকে এসএসসি পাশের সাল জিজ্ঞেস করেছি, বয়স না। একই কথা। তাকিয়ে দেখি বাবা মিটিমিটি হাসছেন। বাবার প্রতিটা হাসির পিছনে রহস্য থাকে। বাবাকে কেউ ধরতে না পারলেও আমি পারি। বাবাকে আমি স্পষ্ট বুঝতে পারি। বাবার অভিনয়, বাবার হাসি, বাবার মুখ সবই আমার চেনা। বাবাকে এত ভালোভাবে চিনি দেখিয়ে হয়তো বাবার আমার প্রতি একটা ভয় আর ঘৃণার অনুভূতি আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি বাবার এখনকার হাসি স্বার্থ লাভের হাসি। আমি এটাও বুঝতে পারছি বাবার উদ্দেশ্যটা পূরণ করতে দেয়া যাবে না। তুমি ইংরেজি পারো? ঘিয়া রঙের কোট পরা মোটাসোটা লোকটা আমাকে জিজ্ঞেস করলো। আমি মনে মনে হাসলাম। আমার ঘরে ইংরেজি সাহিত্যের বই ভরা। শেক্সপিয়ার, জেন অস্টিন, J.K. রাউলিং, মার্ক টুয়েনের বইগুলো বুক শেলফে উকি দেয়, কিন্তু কেন যেন মনে হচ্ছে এদেরকে তা বললে খুশি হয়ে যাবে। হালকা সংকোচ ভরা গলায় আমি তাদের উত্তর দিলাম, একটু একটু পারি। ট্রান্সলেশন করতে পারো? লোকটা আবার জিজ্ঞেস করলো। আমি চোখে মুখে ভয় এনে বললাম, না। লোকগুলো কেমন যেন নিরাশ হয়ে গেল। কখনো কোনো ছেলেকে পছন্দ করেছো? সম্পর্ক ছিল? আমি তাকিয়ে রইলাম। বাবার দিকে তাকিয়ে দেখলাম চোখ মুখ কুঁচকানো। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম কি উত্তর দিলে আমি এখন এখান থেকে মুক্তি পাবো। আমি নির্লিপ্তভাবে উত্তর দিলাম, হ্যাঁ। একজন লাল টাই পরা ভদ্রলোক পুরোটা সময় চুপ ছিলেন। তার মুখে হালকা গোঁফ, মাথার উপর কাটা দাগ। লোকটার চোখ দুটো আমার মতো। আমি হ্যাঁ বলার সাথে সাথে লোকটা বাজখাই গলায় প্রশ্ন করলো, কার সাথে ছিল? আমি লোকটার দিকে চোখ রেখে ভরাট গলায় উত্তর দিলাম, সেটা আপনাকে বলতে আমি বাধ্য না। আপনাদের কী কাজ সেটা বলুন। আমি এখানে অনেকক্ষণ ধরে বসে বসে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। কী উদ্দেশ্যে এসব হচ্ছে আমাকে জানালে ভালো হয়, নয়তো আমি উঠে যাচ্ছি। লোকগুলো ভড়কে গিয়ে লাল টাই পরা লোকটার দিকে তাকালো। তিনি মুখ ফিরিয়ে উঠে গেলেন সাথে সাথে। বাবাকে নিয়ে বেরিয়ে গেল লোকগুলো। যাওয়ার আগে বাবা একবার আমার চোখের দিকে তাকালেন। বাবাকে বুঝি বলেই কি না বাবার চোখে আমি শূন্যতা আর হাহাকার দেখতে পাচ্ছিলাম। সেটা কি কারণে তা জানি না। সেদিন সন্ধ্যায় বাড়িতে বাবার মৃত্যুর খবর এলো। হাসপাতালে যাওয়ার পর তারা বাবার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরালো। দেখলাম বাবার কপালে গোল একটা ক্ষত, নাকের কাছে রক্ত জমে গেছে, আর বাবার চোখে শূন্যতা, হাহাকার ভরা শূন্যতা। আমি হাত রেখে দুটো চোখ বন্ধ করে দিলাম, বাবা ঘুমাক। বাবা যেদিন মারা গেলেন তার পরদিন সারা বাড়ি জুড়ে উৎসব লেগে গেল। যদিও সবাই বাবার মৃত্যু শোকে এত আয়োজন করেছিল, কিন্তু আমার কাছে কেন জানি উৎসবই মনে হচ্ছিল। বাবার মৃত্যু নিয়ে কেউ আমাকে প্রশ্নও করলো না, যেন এটা একটা স্বাভাবিক মৃত্যু। অথচ বাবার লাশ তখন পোস্টমর্টেমের জন্য মর্গে শুয়ে আছে। সবাই যখন নিচে এত আয়োজন করতে ব্যস্ত, আমি তখন রুমে এসে দরজা বন্ধ করে আমার লাল শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। আয়নার সামনে দাঁড়ালাম সাজার জন্য। ঠোঁটের লাল লিপস্টিকটা একটু বেশি কড়া করে দিয়ে ফেললাম। এরই মধ্যে মা এসে আমার রুমের দরজা অনবরত ধাক্কাচ্ছেন। আমি ব্যাগটা নিয়ে দরজাটা খুললাম। মা অবাক হয়ে তাকিয়ে আছেন। কি করছিস তুই আদ্রিতা? কেন, কি হয়েছে? তুমি যাও নিচে, আমি আসছি। তুই এভাবে নিচে যেতে পারবি না। এসব কি, এত সাজ কেন? নিচে যেতে পারবো না কেন? আর সাজলেও বা দোষ কি? তোমরা সবাই উৎসব করছো আর আমি করলে দোষ? উৎসব? তোর বাবা মারা গেছে, তার জন্য এসব করছি, আর তুই উৎসব বলছিস? আমি আর কথা বাড়ালাম না। মাকে পাশ কাটিয়ে বাবার রুমের দিকে যেতে থাকলাম। এ বাড়িতে মাও অভিনয় কম জানেন না। বাবার পর তিনিই সবচেয়ে বেশি অভিনয় করেন। বাবা যেহেতু নেই, তাই তাকে এখন বাড়ির সেরা অভিনেতা বলা যায়। যাই হোক, আমি বাবার রুমের দিকেই যাচ্ছি। উদ্দেশ্য বাবার লাল মলাটের ডায়েরিটা নেয়া। বাবা এই ডায়েরিতে যে সবসময় লিখতেন তা আমি টের পাই ক্লাস 6-এ থাকতে।
ডায়েরিটা ধরা সকলের জন্য নিষিদ্ধ ছিল। বাবা যখন থাকতেন না, এটাকে সবসময় ড্রয়ারে চাবি মেরে রাখতেন। নিষিদ্ধ জিনিসের প্রতি সকলের, বিশেষ করে ছোটদের দুর্বলতাটা একটু বেশিই থাকে। আমারও ছিল। তার উপর ছোটবেলা থেকেই পড়ার আর জানার প্রতি আগ্রহ থাকায় দুর্বলতা আরও বেশি ছিল বলা যায়। সে সময় দেখতাম বাবা দিন রাত ডায়েরিতে কী যেন লিখতেন আর কাউকে সেটা ধরতে দিতেন না। বাবা একদিন ডায়েরিটা ভুলে টেবিলে ফেলে অন্য রুমে গেলেন। সুযোগ পেয়ে আমি ডায়েরিটা পড়ার চেষ্টা করি, আর আমার রহস্যময় বাবা তা টের পেয়ে আধা ঘন্টা মাথার চুল ধরে আমাকে পেটালেন। সেদিনের পর থেকে সেটাতে ভুলেও হাত লাগায়নি। আজ বাবা নেই, পেটানোর মানুষও নেই, তাই যেভাবেই হোক ডায়েরিটা আমার পড়তে হবে। দরজাটা খুলে রুমের ভিতর পা রাখতেই বাবার গন্ধ নাকে এসে লাগলো। সারা রুমের প্রত্যেকটা অংশে যেন বাবা মিশে আছেন। বাবার চেয়ারটা ধরে টেবিলের দিকে তাকালাম। ডায়েরিটা বাবার টেবিলেই আছে, ঠিক সেদিনের মতোই। আকস্মিক মৃত্যুর কারণে হয়তো বাবার ডায়েরিটা টেবিলের উপরেই পড়েছিল। ড্রয়ারের ঢুকনের সময় হয়তো তিনি পাননি, নাকি ইচ্ছা করেই বাবা এভাবে ফেলে গেছেন ডায়েরিটা। বাবা কি জানতেন তার মেয়েটা আবার তার ডায়েরি পড়তে আসবে? কেন জানি ভয় হচ্ছিল। মনে হচ্ছিল বাবা হয়তো এখনই এসে মারা শুরু করবেন। ডায়েরিটা হাতে নিলাম। এটা আমি নির্জন জায়গায় পড়তে যাই। কেন জানি মনে হয় এই ডায়েরিতে কিছু একটা আছে, যেটা বাবা আমার থেকেই কেবল লুকোতে চাইতেন। নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে। এই মুহূর্তে আমাদের বাড়িতে নির্জন জায়গা পাওয়া সম্ভব নয়। আমার ভীষণ প্রিয় একটা জায়গা আছে, শান বাঁধানো একটা পুকুর ঘাট। ছোট থাকতে বাবার সাথে হাঁটতে যেতাম। হাঁটা শেষ হলে বাবা সেখানে বসে থাকতেন। আমি আশেপাশে গাছের নিচে দৌড়দৌড়ি করতাম। জায়গাটা সবুজে ভরা ছিল। মাঝে মাঝে দূরে বস্তি থেকে মানুষজন কিছু হাঁস এনে ছেড়ে দিত পুকুরে। সেদিন আমি দৌড়াদৌড়ি বাদ দিয়ে হাঁস দেখতে গোল গোল চোখে বাবার পাশে বসে থাকতাম। খোলা আকাশের বুকে বিচ্ছিন্ন মেঘেরা যেমন ঘুরে বেড়ায়, পুকুরের টলমলে পানিতে সাদা সাদা হাঁসগুলোও সেভাবে ঘুরে বেড়াতো। বাবা হাসি মুখে আমার মাথায় হাত দিয়ে রাখতেন। বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। বুঝতে পারলাম এই ডায়েরিটা আমি আর অন্য কোথাও পড়তে পারবো না। জায়গাটায় যাওয়ার জন্য ডায়েরিটা নিয়ে নিচে নেমে গেলাম। পিছনে বাবার গন্ধে ভরা রুমটা পড়ে রইল, সাথে কিছু প্রশ্ন আর রহস্য।